পুঁজিবাজার বীমা সহ আর্থিক খাতে দুর্নীতি রোধে ডিজিটাইজেশনে জোর দিলেন অর্থমন্ত্রী। প্রযুক্তির মাধ্যমে সেবার আওতা বাড়ানোর আহ্বান। শিল্পের জ্বালানির সংকট নিরসনে চলছে ক্রাশ কার্যক্রম, জানালেন বাণিজ্য মন্ত্রী। শিপ ব্রেকিং ব্যবসার জন্য নিতে হবে গ্রিন লাইসেন্স। মোবাইল হ্যান্ডসেটের জন্য আবারও চালু হচ্ছে এনইআইআর সিস্টেম। খুচরা ব্যবসায়ীদের শর্ত শিথিলের উদ্যোগ, গ্রাহক ভোগান্তি কমার আশা। হ্যান্ডসেটটা সঠিকভাবে এসেছে অথবা এটা সঠিকভাবে আসে নাই, এই দুটাকে আসলে ডিফারেন্সিয়েট করাটাই আমার মনে হয় যে প্রাইমারি একটা ফেজ হতে পারে। ভোক্তারা যাতে এটাতে বুঝতে না পারে যে কি ব্যাকএন্ডে কি আছে, সেটা যে রেজিস্ট্রেশন ডিরেজিস্ট্রেশন হিউজ একটা নেগেটিভ রিপারকেশন ছিল। দর্শক আমন্ত্রণ বিজনেস টুডেতে আপনাদের সাথে আছে আমি কাশফিয়া রুহি। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবার বিস্তারিত। যত দ্রুত সম্ভব সব দিক থেকে দেশকে ডিজিটাইজেশনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। সচিবালয়ে ইনোভেশন শোকেসিং অনুষ্ঠানেও প্রধান অতিথির বক্তব্যে অর্থমন্ত্রী আরও বলেন, শ্রমিক, দিনমজুর, কৃষকেও প্রযুক্তির আওতায় আনার কোনো বিকল্প নেই। প্রযুক্তির মাধ্যমে সরকারি সেবার আওতা বাড়াতে হবে। মন্ত্রী বলেন, ঘরে বসে গ্রাহকের সেবা প্রাপ্তি নিশ্চিত করা গেলে সময়, অর্থ সাশ্রয় হবে। শুধু প্রকল্প করলে হবে না, সে সম্পর্কে জনগণকে জানানোর উদ্যোগও নেওয়ার আহ্বান জানান আমির খসরু মাহমুদ চৌধুরী। বলেন, শেয়ার বাজার, ইন্স্যুরেন্স সহ প্রতিটি ক্ষেত্রে দুর্নীতি রোধে ডিজিটাইজেশনের দিকে জোর দিতে হবে। এর আগে সচিবালয়ে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অধীনে বিভিন্ন প্রতিষ্ঠানের প্রযুক্তিগত উদ্ভাবনের জন্য 5টি প্রতিষ্ঠানকে পুরস্কার দেওয়া হয়। আমরা সিদ্ধান্ত নিচ্ছি, এটা আউটরিচ মাস্ট বি অল দ্য সিটিজেন্স অফ বাংলাদেশ। প্রোডাক্টিভিটি বাড়াতে গেলে একটা মানুষের তাকে যত বেশি কম সম্ভব তার এইসব সার্ভিস বাড়িতে বসে, রাস্তায় বসে, গাড়িতে বসে, রিক্সায় বসে সেই যদি পেতে পারে, একটা দেশের কত মানুষের কত টাইম সেভিং, কত পয়সা সেভিং, তেল সেভিং, ট্রান্সপোর্ট, টাকা পয়সা সেভিং, এটা বিশাল ব্যাপার। সুতরাং ইটস অ্যান অল এনকম্পাসিং একটা উদ্যোগ, এটাকে আমরা বাস্তবায়ন করতে হবে। বিপিসি ও তিতাসের দুর্নীতি জ্বালানি খাতের সংকটের পিছনে বড় কারণ বলে মনে করে কনজিউমার অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ ক্যাব। জ্বালানি মন্ত্রী বলেন, দীর্ঘদিনের সমস্যা দ্রুত সমাধান করা কঠিন। সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটে ক্যাব আয়োজিত নবায়নযোগ্য জ্বালানি নিয়ে গোল টেবিল আলোচনায় এসব কথা উঠে আসে। মন্ত্রী বলেন, 5 বছরে 10,000 মেগাওয়াট নবায়নযোগ্য বিদ্যুৎ স্থাপন ও চালু করতে চায় সরকার। বিশ্বজুড়ে বিদ্যুৎ উৎপাদনে মিশ্র জ্বালানির ব্যবহার বেশ সমাদৃত, কিন্তু বাংলাদেশে প্রায় সবটাই আমদানি জ্বালানি নির্ভর। ফলে যুদ্ধ কিংবা ভূ রাজনৈতিক নিষেধাজ্ঞার চাপে পড়ে প্রায় ভুগতে হয় দেশের বিদ্যুৎ ও জ্বালানি বিভাগকে। বিএনপি সরকার শুরু থেকেই নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারের কথা বলে আসছে, আর তাই কৌশলপত্র চূড়ান্ত করার আগে ভোক্তাদের মতামত নিয়ে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদের সাথে গোল টেবিল আলোচনায় বসে ভোক্তাদের সংগঠন ক্যাব। মনিটরিং ব্যবস্থা বাড়ানোর পরামর্শ দেয় সংগঠনটি। বিপিসি যে সংকট মোকাবেলায় যদি সৎ এবং দুর্নীতিমুক্ত হতো, তাহলে সরকারকে এই বিপর্যয়ের মধ্যে পড়তে হতো না এবং কালো বাজার তৈরি হতো না। তিতাস যদি দুর্নীতিমুক্ত হতো, তাহলে আজকের গ্যাস বিতরণ ব্যবস্থায় যে সংকট তৈরি হয়েছে, সরকারকে তা মোকাবেলা করতে বেগ পেতে হতো না। বিদ্যুৎ সংকট, জ্বালানি সংকট বা জ্বালানি রূপান্তর মোকাবেলা করতে চায়, তাহলে বলতে হবে এই বাহিনী দিয়ে সরকার সফলতার মুখ দেখবে না। আলোচনা হয় সাম্প্রতিক সময়ে বিদ্যুতের ভুতুড়ে বিল নিয়েও। মন্ত্রী এর দায় চাপান অধিক গরমের উপর, তবে ভোক্তাদের উপর সরকার চাপ বাড়াতে চায় না বলেও দাবি করেন তিনি। জনগণকে সাথে নিয়ে যদি মোকাবেলা করতে না পারি, তাহলে যে পাহাড় পরিমাণ ঋণের বোঝা আমাদের ঘাড়ে রেখে গেছে, সেটা থেকে উত্তরণ করে খুব ডিফিকাল্ট হবে। মাটির নিচে যে তারগুলো নিয়েছে, সাধারণত মাটির নিচে তারগুলো নিয়ে ডাক্টিং করে নিতে হয়। এটা জাস্ট মাটির দিয়ে ফেলে দিয়ে, গর্ত করে মাটির ভিতরে ফেলে দিয়ে মাটি ভরে রাখছে। আমদানি নির্ভরতা কমাতে সৌর বিদ্যুতে জোর দিতে চায় সরকার। এজন্য কৌশলপত্রের খসড়া করা হয়েছে।
রিনিউয়েবল এনার্জিতে গেলে আমার যে জ্বালানিটি ইম্পোর্ট করতে হয় সেই জ্বালানি ইম্পোর্টটা অনেক কমে যাবে। রুফটপ সোলার পলিসির মধ্যে বলা আছে আমরা পুরো প্রাইভেট করে দেব। সোলারের যে 10,000 মেগাওয়াটের কথা আমরা বলেছি আমার মনে হয় পসিবল। ভোক্তা অধিকার রক্ষায় আইনি সুরক্ষার বিধান চায় ক্যাব। মন্ত্রী জানান, ক্যাবের পরামর্শ আমলে নেয়ার চেষ্টা করবে সরকার। রাসেল আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। শিল্প কারখানার জ্বালানির সংকট নিরসনে ক্রাশ কার্যক্রম চলছে, এমনটা জানিয়েছেন বাণিজ্য ও শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুকতাদির। বলেন, উত্তরাধিকার সূত্রে পাওয়া সংকট চোখের পলকে সমাধান সম্ভব নয়। সকালে চট্টগ্রামের বিভিন্ন শিপ ব্রেকিং ইয়ার্ড পরিদর্শন শেষে মন্ত্রী বলেন, শিপ ব্রেকিং ব্যবসার জন্য গ্রিন লাইসেন্স নিতে হবে। এর জন্য সরকার সব ধরনের সহযোগিতা করবে। শিপ রিসাইক্লিংয়ের গৌরব পুনরুদ্ধারের কাজ চলছে। ব্যবসায়ীরা যদি কোনো ধরনের প্রতিবন্ধকতায় না পড়ে সেদিকে খেয়াল রাখতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসনকে নির্দেশ দেন মন্ত্রী। পরে শিপ ব্রেকিং ইয়ার্ড মালিক সমিতির নেতাদের সাথে বৈঠক করেন। প্রায় 1600 MMCFD আমাদের শর্টেজ থাকে। ইচ্ছা করলেও এটা নাটকীয়ভাবে বৃদ্ধি করা যাবে না, কারণ যে দুইটা FSRU আছে তার একটা নির্দিষ্ট ক্ষমতা আছে এবং আরেকটা FSRU যোগ করলে এই পাইপলাইনটাও গ্রিড লাইনটাও এক্সস্টেড হয়ে যাবে। কিন্তু তারপরেও সরকার বিভিন্ন ক্র্যাশ প্রোগ্রাম নিয়ে চিন্তা করছে। আমরা কিছু ফিজিবিলিটি স্টাডি করছি, দ্রুত কি উপায়ে অধিকতর গ্যাসের যোগান দেওয়া যায়। রফতানিকে অগ্রাধিকার দিয়ে অর্থনীতিকে ঢেলে সাজাতে হবে। এলডিসি উত্তরণে 3 বছর সময় পেলে নীতি কাঠামো সংস্কার করা হবে। গবেষণা সংস্থা র্যাপিড আয়োজিত সেমিনারে এমন মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। র্যাপিডের প্রতিবেদন বলছে, 4 বছর ধরে প্রায় একই জায়গায় থমকে আছে রপ্তানি আয়। প্রবৃদ্ধি মাত্র 2%, যেখানে বিশ্ববাজারে প্রতিযোগীরা এগিয়ে যাচ্ছে। এখনই কার্যকরী পদক্ষেপ না নিলে এলডিসি উত্তরণের পর শুল্ক সুবিধা হারালে ইউরোপের বাজারে রপ্তানি কমতে পারে 36.5% পর্যন্ত। বক্তারা আরও বলেন, এলডিসি থেকে উত্তরণ হলে শুল্কমুক্ত সুবিধা হারাবে দেশ। এক্ষেত্রে প্রধান চ্যালেঞ্জ উচ্চ মূল্যস্ফীতি আর দুর্বল অর্থনৈতিক অবকাঠামো। বৈদেশিক বিনিয়োগ জিডিপির কেবল 0.95%। অন্যদিকে বিশ্ব অর্থনীতিতেও সুখবর নেই। চীন থেকে সরে যাওয়া ত্রয় আদেশের বড় অংশ চলে যাচ্ছে কম্বোডিয়া ও ভিয়েতনামের পকেটে। গবেষকরা জানান, রফতানি আয়ের 80% আসছে পোশাক খাত থেকে, যার 70% আবার তুলা ভিত্তিক। সমাধানে প্রয়োজন কাস্টমস অটোমেশন, বন্ড সুবিধা সহজ করা এবং সমন্বিত নীতি সংস্কার। এলডিসি উত্তরণে অতিরিক্ত সময়কে শেষ সুযোগ ধরে সংস্কারের গুরুত্ব দেওয়ার আহ্বান জানান আলোচকরা। বরিশালের রিহ্যাব সদস্যদের সংবেদনশীল অঙ্গে আঘাত ও জোরপূর্বক স্বাক্ষরের ঘটনায় গ্রেফতারকৃতদের দ্রুত জামিন চেষ্টা ও ভুক্তভোগীকে ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ উঠছে বলে জানিয়েছেন সংগঠনের সভাপতি ডক্টর আলী আফজাল। বলেন, এমন অভিযোগ সত্য হলে তা উদ্বেগজনক। সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, অগ্রণী হাউজিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল আজিজ হাওলাদারের উপর শারীরিক নির্যাতনের ঘটনা বেশ ভীতিকর। ব্যক্তি বা প্রতিষ্ঠানের উপর ভয়ভীতি প্রদর্শন, চাঁদাবাজি বা সহিংসতার মাধ্যমে দাবি আদায় গ্রহণযোগ্য নয়। জড়িত ব্যক্তিদের রাজনৈতিক পরিচয় থাকুক বা না থাকুক, শাস্তি নিশ্চিত করা উচিত। তিনি বলেন, রিহ্যাব সদস্যরা অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এমন ঘটনার সুষ্ঠু বিচার না হলে আইন শৃঙ্খলা ও ব্যবসার পরিবেশের জন্য ক্ষতিকর হবে। ভবিষ্যতে আবাসন খাতের উদ্যোক্তাদের নিরাপত্তা নিশ্চিতের তাগিদও দেন তিনি। কোন ব্যক্তি প্রতিষ্ঠানের উপর ভয়ভীতি, জবরদস্তি, চাঁদাবাজি, শারীরিক নির্যাতন বা সহিংসতার মাধ্যমে কোনো দাবি আদায় সভ্য সমাজে গ্রহণযোগ্য হতে পারে না। ব্যবসায়িক বা আর্থিক বিরোধ থাকতেই পারে, কিন্তু সেই বিরোধ নিষ্পত্তির জন্য রাষ্ট্রের আইন আছে, আদালত আছে, বিচার ব্যবস্থা আছে। আমাদের সদস্যদের জীবন, তাদের মর্যাদা, নিরাপত্তা এবং ব্যবসায়িক পরিবেশ সুরক্ষিত রাখা রাষ্ট্রের দায়িত্ব বলে আমরা বিশ্বাস করি। পুনরায় চালু হচ্ছে বহুল আলোচিত ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিফিকেশন রেজিস্টার বা NEIR সিস্টেম। প্রাথমিকভাবে বৈধ ও অবৈধ মোবাইল সেট চিহ্নিত করার সুবিধা বহাল থাকবে। সেট নিবন্ধনের জটিল প্রক্রিয়াগুলো আপাতত এড়িয়ে যাওয়া হচ্ছে। খুচরা ব্যবসায়ীদের হ্যান্ডসেট বিক্রির ক্ষেত্রে আরোপিত শর্তগুলো সহজীকরণের উদ্যোগ নেওয়া হচ্ছে। বেসিক NEIR সিস্টেম চালুর মাধ্যমে গ্রাহকের ভোগান্তি কমবে। হ্যান্ডসেটের নিরাপত্তার পাশাপাশি সরকারের রাজস্ব নিশ্চিত করা সম্ভব হবে।
বড় জটিলতা এড়িয়ে এবার ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিফিকেশন রেজিস্টার পদ্ধতিকে আরও সহজ ও জনবান্ধব করার উদ্যোগ নেওয়া হচ্ছে। ব্যবসায়ীদের দাবি রক্ষা এবং গ্রাহক ভোগান্তি এড়াতে প্রক্রিয়াকে আরও শিথিল করা হচ্ছে। নতুন করে এনইআর চালুর ক্ষেত্রে রাখা হচ্ছে না হ্যান্ডসেট নিবন্ধন বা পুনর্নিবন্ধন প্রক্রিয়ার মতো বিতর্কিত জটিল ব্যবস্থা। অবৈধ পথে হ্যান্ডসেটের প্রবেশ ঠেকাতে এনইআর পদ্ধতির মাধ্যমে শুধুমাত্র বৈধ ও অবৈধ সেট নির্দিষ্ট করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। বেসিক এনইআরটা আমাদের দাবি, সেটা কাস্টমার, কারণ ভোক্তারা যাতে এটাতে বুঝতে না পারে যে কি ব্যাকএন্ডে কি আছে, সেটা যে রেজিস্ট্রেশন ডিরেজিস্ট্রেশন হিউজ একটা নেগেটিভ রিপারকেশন ছিল, তো সেগুলোকে আমরা এলিমিনেট করে যদি বেসিক এনইআরটা করি তাহলে আমাদের একটা ধাপ বড় মাইলস্টোন আমরা অ্যাচিভ করতে পারবো। নতুন এনইআর পদ্ধতিতে চালু থাকা কোনো হ্যান্ডসেট বন্ধ করা হচ্ছে না। সিস্টেমটি চালুর আগে ব্যবসায়ীদের কাছে মজুতকৃত হ্যান্ডসেট বিক্রিতেও তুলে নেওয়া হচ্ছে বিধিনিষেধ। শুধুমাত্র নতুন করে শুল্ক ফাঁকি দিয়ে বাজারে আসা হ্যান্ডসেটগুলো নেটওয়ার্কে সচল হবে না। প্রযুক্তিবিদদের অভিমত, এনইআর পদ্ধতি সহজীকরণের ফলে খুচরা ব্যবসায়ী এবং গ্রাহকের ভোগান্তি যেমন কমবে, একই সাথে স্থানীয় নির্মাণ শিল্পের প্রাথমিক সুরক্ষা নিশ্চিত করা যাবে। এই জটিলতার করতে গেলেই কিন্তু প্রচুর হ্যান্ডসেট বন্ধ হয়ে যাবে। সো আমাদের বন্ধ করার উদ্দেশ্য না, আমাদের উদ্দেশ্য হওয়া উচিত যে আমরা এখন থেকে যে ফোনগুলো আমাদের মার্কেটে আসে সেগুলো যাতে রেজিস্টার হয় প্রপারলি, এবং স্লোলি যেগুলো আমাদের অলরেডি নেটওয়ার্কে আছে সেগুলো যাতে সরে যায়। প্রাথমিক পর্যায়ে এনইআর চালুর আগে গ্রাহকের হাতে থাকা সব হ্যান্ডসেট আগের মতোই বৈধ হিসেবে বিবেচনার সিদ্ধান্ত নিতে যাচ্ছে মন্ত্রণালয়। পুরনো সেট হাত বদলের জন্য নিবন্ধনের প্রয়োজন পড়বে না। প্রযুক্তিবিদরা বলছেন, বেসিক এনইআর এর মাধ্যমে গ্রাহকের হ্যান্ডসেটের নিরাপত্তা যেমন নিশ্চিত করা যাবে, অন্যদিকে ব্যবসায়িক জটিলতা এড়িয়ে যাওয়া সম্ভব হবে। বেসিক এনইআরটা আমরা প্রথমে আসলে ইমপ্লিমেন্ট করতে চাই। বেসিক এনইআরটা বলতে যেটা বুঝি যে আইদার এই হ্যান্ডসেটটা মানে সঠিকভাবে এসেছে অথবা এটা সঠিকভাবে আসে নাই। এই দুটাকে আসলে ডিফারেন্সিয়েট করাটাই আমার মনে হয় যে প্রাইমারি একটা ফেজ হতে পারে, এবং আমরা এটাই চাই। চোরাই এবং নকল হ্যান্ডসেটের কারবার ঠেকাতে এর আগে 2 দফায় এনইআর চালুর উদ্যোগ নেয় নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি। চলতি বছরের জানুয়ারিতে এই পদ্ধতির বেশ কিছু জটিলতা নিরসনের দাবিতে বিক্ষোভ করেন খুচরা মোবাইল সেট বিক্রেতারা। মাসুদুজ্জামান রবিন, যমুনা নিউজ, ঢাকা। মাছের বাজারে চলছে যোগান সংকট। দোকানীদের দাবি, উপকূল, বিল ও হাওড় অঞ্চল থেকে আগের তুলনায় কম মাছ আসছে। পাশাপাশি আমদানি শুল্ক বৃদ্ধির কারণে এলসি খোলা কমিয়ে দিয়েছেন ব্যবসায়ীরা। সবকিছু মিলিয়ে দাম ঊর্ধ্বমুখী, তবে ক্রেতারা বলছেন নানা অজুহাতে বছর জুড়েই চড়া থাকে বাজার। ছোট কিংবা বড়, বাজারে সব ধরনের মাছই ঘাটতি দেখা যাচ্ছে। উৎপাদন ব্যবস্থায় ত্রুটির কারণে খাল, বিল, নদীতে আশানুরূপ বাড়ছে না মাছের উৎপাদন। তেমনি উচ্চ শুল্কের কারণে আমদানি বাধাগ্রস্ত হচ্ছে। প্রতিবেশী দেশ থেকে একসময় নানা ধরনের মাছ এলেও শুল্ক বৃদ্ধির কারণে অনেকটা থমকে গেছে। চলতি বাজেটে মাছ আমদানিতে শুল্ক হার বৃদ্ধি পেয়েছে সর্বোচ্চ 70% পর্যন্ত। এতে স্থলবন্দর দিয়ে ভারত থেকে কমেছে মাছ আমদানি। বেনাপোলে আগে যেখানে গড়ে প্রতিদিন 25 থেকে 30 মাছ ভর্তি ট্রাক আসতো, এখন আমদানি সেখানে নেই বললেই চলে। বর্তমান বাজেটে 15% ভ্যাট সহ আরডি 2%, অর্থাৎ টিটিআই দেখা যায় 23%-এর কাছাকাছি বৃদ্ধি পেয়েছে। ডিউটি বাড়ার কারণে যেমন সরকার রাজস্ব হারাচ্ছে, তেমন মাছের বাজারেও কিন্তু এর প্রভাব পড়েছে। গত বছর ছিল 46% ডিউটি, এবছর হচ্ছে 70% ডিউটি। আমদানিকারক এবং হচ্ছে ক্রেতারা আসলে এদিক থেকে আমদানিকারক এক কথায় মুখ ফিরিয়ে নিচ্ছে। জলবায়ু পরিবর্তন, নদীতে মেগা প্রকল্প বাস্তবায়ন এবং অনিয়ন্ত্রিত ফিশিং ট্রলারের পরিচালনা করায় মিঠা পানি এবং সামুদ্রিক মাছ আহরণে বিরূপ প্রভাব পড়েছে। উপকূল ও হাওড় অঞ্চলে পর্যাপ্ত মাছের দেখা মিলছে না। এখন নদীতে মাছ অনেকটাই কম, জেলেদের জালে মাছ ধরা পড়তে আসে না, কিন্তু মোকামে অনেকটা চাহিদা, আমরা ওই পরিমাণ মাছ দিতে পারতে আসি না। কম কারণে মাছের দাম একটু বেশি। প্রতি কেজি যে ইলিশ মাছটা, প্রতি কেজি ইলিশ মাছ 2800-3000 টাকা কেজি। এখন আসলে বর্ষা মাসে আসলে মাছের পরিমাণ বেশি হওয়ার কথা, কিন্তু সেই পরিমাণে আসলে আমরা দেশি মাছ পাচ্ছি না। মাছের একটা সংকট আছে দেশি মাছের, বিশেষ করে, এবং দেশি মাছের
শহরের তুলনায় গ্রামের বাজার একটু কম হলো। শহরের যে দেশি মাছের দাম সেটা সাধারণ মানুষের নাগালের বাইরেই বলা যায়। বিক্রেতাদের দাবি, রাজধানীর বিভিন্ন বাজারেও মাছের যোগানে ভাটা পড়েছে, দামও ঊর্ধ্বমুখী। মানভেদে প্রতি কেজি মাছের দাম বেড়েছে 50 থেকে 150 টাকা পর্যন্ত। নদীর যে সমস্ত মাছটা আমদানিটা একটু কম, যে পরিমাণ হওয়ার কথা ছিল এই পরিমাণ না, পাইতাছি না। বিদায় প্রত্যেকটা মাছে আপনার 50 টাকা 100 টাকা পার কেজিতে বেশি দিয়ে আমরাই কিনে আনতাছি, এরপরে পর্যাপ্ত পাইতাছি না। মাছ যত বেশি হইব এত দাম কমবো, যত কম হইব এত দাম বাইরে যাবো, কিছু করার। মহলা একটু দাম আরো বেশি, মহলা থেকে এখানে আসলে আরো একটু সস্তা পাইলেও কিন্তু অনেক কষ্ট হয় আমাদের চলা। সঠিক পরিকল্পনা করা গেলে অর্থনীতির অন্যতম চালিকা শক্তি হতে পারে এই মৎস্য খাত। শাজদিন অন্তরা, যমুনা নিউজ, ঢাকা। এদিকে নারায়ণগঞ্জে বাজার কমিটি গঠন সভাকে কেন্দ্র করে হামলা ও মারধরের ঘটনা ঘটেছে। রোববার বিকেলে রূপগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের ইছাপুরা বাজারে এই ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের কয়েকজন আহত হয়। পরে হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করে বাজারের ব্যবসায়ীরা। তাদের অভিযোগ, বাজার সুষ্ঠুভাবে পরিচালনার জন্য নতুন কমিটি গঠন হয়। এ সময় সভা চলাকালে পারভেজ কবির হোসেন কয়েকজন বহিরাগতকে নিয়ে উপস্থিত হয়। নির্বাচনে কাঙ্ক্ষিত পদ না পেয়ে তারা বিশৃঙ্খলা সৃষ্টি করে। এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে মারামারি হয়। এই ঘটনার ব্যবসায়ীরা বিক্ষোভ মিছিল করে। এ সময় তারা জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে। দর্শক, এবার জানাবো পুঁজিবাজারের লেনদেনের খবর। ডিএসইতে প্রধান সূচক 12 পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে 5,799 পয়েন্টে। অন্যদিকে ডিএসইএসএ 4 পয়েন্ট বেড়ে 1,183 পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসই 30 সূচক 1 পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে 2,192 পয়েন্টে। আজ হাত বদল হয়েছে 1,416 কোটি 57 লাখ টাকার শেয়ার। গতকাল লেনদেন হয়েছিল 1,530 কোটি 7 লাখ টাকার শেয়ার। দাম বেড়েছে 166টি প্রতিষ্ঠানের, কমেছে 155টির। অপরিবর্তিত আছে 71টি প্রতিষ্ঠানের শেয়ারের দর। লেনদেনের ভিত্তিতে শীর্ষে রয়েছে মালিক স্পিনিং মিলস। প্রতিষ্ঠানটির মোট 37 কোটি 26 লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। পরের অবস্থানে আছে বেক্সিমকো ও সামিট অ্যালায়েন্স পোর্ট লিমিটেড। চলে যাচ্ছে চট্টগ্রাম এক্সচেঞ্জের খবরে। সেখানে প্রধান সূচক সিএসপিআই প্রায় 73 পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে 15,489 পয়েন্টে। সিএসসিএক্স সূচক বেড়েছে 42 পয়েন্ট এবং সিএসই 30 সূচক বেড়েছে 116 পয়েন্টে। সিএসসিতে আজ হাত বদল হয়েছে 16 কোটি 59 লাখ টাকার শেয়ার। গতকাল লেনদেন হয়েছিল 66 কোটি 93 লাখ টাকার শেয়ার। লেনদেন হওয়া 254টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে 135টির, কমেছে 93টির, আর অপরিবর্তিত আছে 26টি প্রতিষ্ঠানের শেয়ারের দর। দর্শক, এই ছিল আমার কাছে পুঁজিবাজারের সর্বশেষ আপডেট। পণ্য রপ্তানিতে আগের প্রণোদনা বহাল থাকছে। নির্ধারিত 43টি রপ্তানি পণ্যের ক্ষেত্রে 0.3 থেকে 1% পর্যন্ত হারে নগদ প্রণোদনা প্রদান করা হবে। পণ্য ভিত্তিক হার আগের অর্থ বছরের মতোই রয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে রপ্তানি আয় দেশে প্রত্যাবাসন সাপেক্ষে এই প্রণোদনা প্রযোজ্য হবে। কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, প্রণোদনা প্রদানের ক্ষেত্রে বিদ্যমান সব শর্ত, যোগ্যতার মানদণ্ড এবং কার্যপ্রণালী অপরিবর্তিত থাকবে। আওয়ামী লীগ সরকার 2024 সালে 2 দফায় রপ্তানি প্রণোদনা কমায়। তখন বলা হয় 2026 সালে বাংলাদেশ স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বেরিয়ে উন্নয়নশীল দেশ হবে। বিশ্ব বাণিজ্য সংস্থার বিধিবিধান অনুসারে এলডিসি থেকে উত্তরণের পর কোনো ধরনের রপ্তানি প্রণোদনা বা নগদ সহায়তা দেওয়া যায় না। এলডিসি থেকে উত্তরণের পর একবারে সহায়তা প্রত্যাহার করা হলে রপ্তানি খাত চ্যালেঞ্জের মুখে পড়বে। তাই ধাপে ধাপে সহায়তা কমানোর সিদ্ধান্ত নেয় সরকার। আগের সিদ্ধান্ত অনুযায়ী চলতি জুলাই মাস থেকে রপ্তানি খাতে আর্থিক প্রণোদনা সম্পূর্ণভাবে প্রত্যাহারের কথা থাকলেও বিদায়ী অন্তর্বর্তী সরকার তা 5 মাস পিছিয়ে দেয়। দর্শক, এই ছিল বিজনেস টুডের এখনকার আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।